আজ বাছাই করা যে 10টি বড় খবর থাকছে আপনাদের জন্য, প্রথমেই সেগুলো এক ঝলকে আপনাদেরকে জানিয়ে দেব, তারপরে যাব বিস্তারিত খবরে। প্রকাশিত হলো বাজেট 2021। কিসের দাম কমলো, বাড়লো কিসের দাম, দেখে নেব বিস্তারিত তালিকা। এখনও কি আপনি পুরনো গাড়ি ব্যবহার করছেন? তাহলে হয়ে যান সাবধান, বাজেটে বিরাট বড় প্রস্তাব কেন্দ্রের মোদী সরকারের। বাতিল হতে চলেছে সমস্ত পুরনো গাড়ি। বাজেট পেশের আগেই ফের বাড়ল গ্যাসের দাম, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অপরদিকে আরও তীব্র কৃষক আন্দোলন, দেশ জুড়ে শুরু হলো রাস্তা অবরোধ। আপনার যদি এলআইসির পলিসি থেকে থাকে তাহলে এলআইসির পলিসির পাশাপাশি আরও দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রি করতে চলেছে এবার কেন্দ্রীয় সরকার। গোহারা হেরেছি আমি, উত্তরবঙ্গে দাঁড়িয়ে নিজেই স্বীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েই জেড স্তরের নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রেশন ডিলারদের ঢালাও সুযোগ সুবিধা দেওয়ার বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আপনিও যদি রেশন ডিলারশিপ নিতে চান, রেশন ডিলারের লাইসেন্স নিতে চান, বিরাট বড় ঘোষণা রয়েছে আপনার জন্য, বিস্তারিত দেখে নিন। অপরদিকে পিএফে বছরে 2.5 লক্ষের বেশি জমলেই সুদের উপর কর, ফরমান জারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এবং সর্বশেষে জানবো কেমন থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া। যদি আমাদের প্রত্যেক দিনের খবরগুলো আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন আপনার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসতে, এবং শেয়ার করে সকলকে খবরগুলো জানাতে সাহায্য করবেন। আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে, আমাদের খবরগুলো নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। বাজেটে কিসের দাম কমলো এবং কিসের দাম বাড়লো দেখে নেব বাজেট তালিকা 2021। বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে, আম জনতার নজর থাকে সেই দিকেই। এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো এক নজরে দেখে নেব। দাম কমছে যে সকল জিনিসের দাম: লোহার রড, ইস্পাত, নাইলনের কাপড়, তামার দ্রব্য, বীমা, বিদ্যুৎ, ইস্পাতের জিনিসের দাম কমতে চলেছে। এছাড়া অ্যালয় এবং নন অ্যালয় স্টিল দ্রব্যের ক্ষেত্রে 7.5% আমদানি শুল্ক কমায় দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সোনার ক্ষেত্রেও একইভাবে আমদানি শুল্ক কমছে 10%, তার ফলে সোনার দাম কমতে পারে। এবং দাম বাড়তে চলেছে যে সকল জিনিসপত্রের, সেগুলো আপনাদের এক নজরে জানিয়ে দেব। আমদানি করা কম্প্রেসর, রেফ্রিজারেটর, কন্ডিশনার, এসি, অ্যালকোহলিক দ্রব্য, র সিল্ক, এলইডি বাল্ব, এলইডি ল্যাম্প, সৌরবিদ্যুতের আলো, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংকের দাম কিন্তু বাড়তে চলেছে। আমদানি করা অ্যালকোহলিক দ্রব্যের দাম বাড়বে। মনে করা হচ্ছে এর আগের বাজেটে ফ্রিজ, ল্যাম্প, চিকিৎসা সামগ্রী, খেলনা, সিগারেট, হেডফোন, ওভেন, মিক্সার গ্রাইন্ডারের দাম বেড়েছিল। আমদানি শুল্কে অত্যধিক বৃদ্ধি দেশে উৎপাদন ক্ষেত্রকে আরও বড় বাজার দিতে পারবে বলেই মনে করা হচ্ছে। যতই দমন করার চেষ্টা করুক সরকার কৃষক আন্দোলনকে, কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৃষক আন্দোলন। দেশ জুড়ে রাস্তা অবরোধ, ক্রমেই কৃষকদের আন্দোলন তীব্র হচ্ছে। কৃষকদের একটাই দাবি, 3টি নতুন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। আর এই দাবিকে সামনে রেখেই 6 ফেব্রুয়ারি দেশ জুড়ে চাক্কা জ্যামের রাস্তায় হাঁটছেন কৃষকরা। আগামী শনিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি সারা দেশে রাস্তা অবরোধ করতে চলেছেন আন্দোলনরত কৃষকরা। নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমান্তে কৃষকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই মধ্যে কিষাণ মোর্চা 6 ফেব্রুয়ারি সারা দেশে চাক্কা জ্যামের কথা ঘোষণা করেছে। শনিবার 6 ফেব্রুয়ারি সারা দেশে দুপুর 12টা থেকে 3টে অবধি কৃষকরা রাস্তা আটকাবেন। লাগাতার কয়েক মাস ধরে চলছে কৃষকদের আন্দোলন। ক্রমাগত আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে চলেছেন কৃষকরা। 30শে জানুয়ারি জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে এক দিনব্যাপী অনশন পালন করেছে কৃষকেরা। আবার 26শে জানুয়ারি দিল্লিতে কৃষক সংগঠন ট্রাক্টর র্যালি করেছিল। সেই র্যালি ঘিরে অবশ্য অশান্তি কম হয়নি। কৃষকদের নিয়ন্ত্রিত আন্দোলনের জোরে কপালে ভাঁজ কেন্দ্রের। রবিবারই আন্দোলনের 4 মাস পূর্ণ হয়েছে। এবার সেই বিক্ষোভ ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাইছেন কৃষক নেতারা। পাঞ্জাবের পঞ্চায়েতগুলোর নিদান, তাদের গ্রামের বাড়িগুলোর প্রত্যেক সদস্য এই বিক্ষোভে যোগ দিন, নতুবা জরিমানা করা হবে।
পাঞ্জাব পঞ্চায়েতগুলো জানিয়েছে প্রত্যেকটি বাড়ি থেকে অন্তত পক্ষে একজনকে এই বিক্ষোভে সামিল হতেই হবে। ১ অক্টোবর ২০২০ শুরু হয়েছিল কৃষক আন্দোলন। রেল লাইন, কয়েকজন বিজেপি নেতার বাড়ির সামনে ও টোল প্লাজা আটকে বিক্ষোভের সূচনা হয়। ক্রমশ সুর চড়তে থাকে। অন্যদিকে কৃষকদের আন্দোলন রুখতে সচেষ্ট সরকারও হরিয়ানা এবং উত্তরপ্রদেশের সরকার কৃষি আইন বিরোধী প্রচার রুখতে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ইন্টারনেট। হরিয়ানা সরকার দিল্লি লাগোয়া ১৭টি জেলায় ইন্টারনেট পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে রেখেছে। উত্তরপ্রদেশের দিকেও বিভিন্ন জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এদিকে পাল্টা চাপ দিতে তৈরি কৃষকরাও এক একটি মহাপঞ্চায়েতে নেওয়া সিদ্ধান্তের রেকর্ড শোনানো হচ্ছে এলাকা ভিত্তিক মন্দির মসজিদের মাইক থেকে। এলআইসির পাশাপাশি দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বেচতে চলেছে মোদী সরকার। আগামী অর্থবর্ষে খোলা বাজারে বেচা হবে জীবন বীমা নিগমের শেয়ার অর্থাৎ এলআইসির শেয়ার। সোমবার বাজেট পেশের সময় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বলেন, সমস্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ করা হবে। এলআইসির পাশাপাশি দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ারেও বেসরকারি সংস্থাকে ঢুকতে দেওয়া হবে। এছাড়াও বিদ্যুৎ এবং খনিজ উত্তোলন শিল্পে বেসরকারি সংস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রের বক্তব্য, আর্থিক ঘাটতি সামাল দিতেই এই পদক্ষেপ করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচে তুলে আনা হতে পারে $40 বিলিয়ন। গত বছর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্র। গত বছরই ভারত পেট্রোলিয়াম, এয়ার ইন্ডিয়ার অংশীদারিত্ব বেচে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু কোভিড বা করোনা পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। সরকারি সূত্রের খবর, এলআইসিতে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন। এলআইসি আইনে সেজন্য আনা হচ্ছে পরিবর্তন। গত বছরেই এলআইসি বেচে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, কিন্তু আইনি এবং প্রশাসনিক কিছু সমস্যার কারণে তা আর ঘটেনি। সেই কাজটাই কিন্তু এবছর করা হবে, এমনটাই কিন্তু বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারামন। গোহারা হেরেছি আমি, উত্তরবঙ্গে দাঁড়িয়ে স্বীকার করলেন নিজের মুখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে গোহারা হেরেছেন। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করতে গিয়ে প্রকাশ্যেই সেটা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অবশ্য তার আশা, এবার উত্তরবঙ্গের মানুষ তাকে খালি হাতে ফেরাবেন না। আগামী বিধানসভা নির্বাচনে পুষিয়ে দেওয়ার জন্যও উত্তরবঙ্গের মানুষের কাছে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গে বিপর্যয় ঘটেছিল তৃণমূলের, একটিও আসন জিততে পারেনি শাসক দল। বিধানসভা নির্বাচনে সেই হারানো জমি পুনরুদ্ধার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় চ্যালেঞ্জ। ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই চেষ্টাই শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। আর তা করতে গিয়ে মমতার মুখে গোহারা হেরেছির মতো মন্তব্য শোনা গেল। কয়েকদিন আগে হুগলির পুরসুরার সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাদের কোনো ভুল হয়ে থাকলে তিনি নিজেই সেসব দেখে নেবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভায় আমি গোহারা হেরেছি, তাতেও আমার কোনো লজ্জা নেই, কিন্তু আমি মনে করি এবারে আপনারা পুষিয়ে দেবেন। প্লিজ পুষিয়ে দেবেন তো। ওরা মিথ্যা কথা বলে প্রত্যেকটা এমপি নিয়ে গিয়েছে, কিন্তু কিচ্ছু কাজ করেনি। একই সঙ্গে এদিনও তিনি বলেন, বিজেপি নির্বাচনের আগে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টাকা নিয়ে মাংস ভাত খেয়ে নিন আর ভোট বাক্সে উল্টে দিন। এদিন উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে 3টি সেতু সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের আশ্বাসও দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী। বাতিল হতে চলেছে পুরনো গাড়ি, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। গাড়ির স্বাস্থ্য পরীক্ষায় পাশ করতে না পারলে সম্পূর্ণ বাতিল করা হবে এবার 20 বছরের পুরনো গাড়ি। সোমবার কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে ব্যক্তিগত বা প্রাইভেট গাড়ির ক্ষেত্রে নিয়মটি 20 বছরের জন্য প্রযোজ্য হলেও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তা ধরা হচ্ছে 15 বছর। গাড়ি বিশেষজ্ঞদের মতে বিগত কয়েক বছর ধরে গাড়ির বাজার মন্দার মুখ দেখছে। এই নতুন পলিসির ফলে পুরনো গাড়িগুলো বাতিল হবে, স্বভাবতই বাড়বে নতুন গাড়ির সংখ্যা। এর ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে বলে মনে করছে পরিবেশ বিশেষজ্ঞরা। নতুন বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে 20 বছরের বেশি সময় ধরে যে সমস্ত বেসরকারি গাড়ি রাস্তায় চলছে সেগুলোকে ভলেন্টারি ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে স্বয়ংক্রিয় ফিটনেস সেন্টারে নিয়ে যাওয়া যাবে।
নিয়ে গিয়ে গণপরিবহনের জন্য ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে ওই মেয়াদ থাকছে 15 বছর। গাড়িগুলির উপযুক্ত পরীক্ষার মাধ্যমে সেগুলোর স্ক্র্যাপিংয়ের শর্তাবলী পূর্ণ করে কিনা তা খতিয়ে দেখা হবে এই ফিটনেস সেন্টারে। বস্তুত পুরনো গাড়ির ফিটনেস পরীক্ষণের এই ব্যবস্থা প্রচলিত রয়েছে বহু দেশেই। এর ফলে একদিকে যেমন জ্বালানি বাঁচবে, তেল আমদানির খরচ কমবে, অন্যদিকে কমবে বায়ু দূষণও। ভারতের মতো দেশ যেখানে একাধিক জায়গায় বায়ুর দূষণের মাত্রা অস্বাভাবিক হারে বেশি, সেখানে পুরনো গাড়ি থেকে দূষণ রোধের এই উদ্যোগ একান্তই প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরেই গাড়ি সংস্থাগুলো এই নিয়ম চালুর জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল। এবারের বাজেটেই তাদের সেই চাহিদা পূরণ হলো। এই নতুন ভলান্টারি ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসির বিস্তারিত খুঁটিনাটি পরবর্তী সময়ে আরও বিস্তারিতভাবে প্রকাশ করবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। রেশন ডিলারদের ঢালাও সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। রেশন ডিলারদের জন্য বিরাট বড় কতগুলো সুখবর। এছাড়াও যারা নতুন রেশন ডিলারশিপ নিতে চান তাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর রয়েছে, আপনাদের জানাবো। বিধানসভা ভোট প্রায় দোরগোড়ায়, সেই কথা মাথায় রেখেই বাংলার বিভিন্ন শ্রেণীর মানুষকে খুশি করার জন্য তৎপর রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জন্য প্রত্যেক দিনেই ঢালাও সুযোগ সুবিধা নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। এবারে সেই তালিকায় যোগ হলো রেশন ডিলাররাও। সোমবার রাজ্যের রেশন ডিলারদের নিয়ে একটি অনুষ্ঠানে তাদের জন্য প্রচুর সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলনে রেশন ডিলারদের লাইসেন্স পুনর্নবীকরণের সময় 1 বছরের পরিবর্তে 3 বছর করে দিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছরে রেশন দোকানের লাইসেন্স পুনর্নবীকরণ করতে হয়, এবার থেকে তা 3 বছর করে দিতে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। একটা বছর দেখতে দেখতে কেটে যায়, এটা 1 বছরের জায়গায় 3 বছর করে দিতে হবে। ওদের অনেক সুবিধা হবে এতে। তো বুঝতেই পারছেন, প্রত্যেক বছর কিন্তু পুনর্নবীকরণ করতে হতো লাইসেন্স, এবার আপনাকে এটা প্রত্যেক বছর করতে হবে না, 3 বছর পর পর কিন্তু করতে হবে। এছাড়াও নতুন ডিলারশিপ লাইসেন্সের আবেদন করতে গেলে মূলধন লাগে 5 লক্ষ টাকা, এতদিন লাগতো। মুখ্যমন্ত্রী সেই প্রয়োজনীয় মূলধনের পরিমাণ 5 লক্ষ থেকে কমিয়ে 2 লক্ষ টাকা করে দিলেন এদিন। বুঝতেই পারছেন, অনেকটাই কমিয়ে দিয়েছেন। যারা নতুন লাইসেন্স নেবেন তাদের জন্য সুখবর। এছাড়াও বাড়ানো হয়েছে রেশন ডিলারদের কমিশনও। 2019 সালে রেশন ডিলারদের কমিশন ছিল 54 টাকা প্রতি কুইন্টাল, সেই সংখ্যাটা এখন বাড়িয়ে করা হলো 74 টাকা প্রতি কুইন্টাল। এর 80% টাকা আগাম দেওয়া হবে। পাশাপাশি এই কমিশন দেওয়ার পদ্ধতিতেও সরলীকরণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনেকেই আপনারা অভিযোগ করছিলেন কমিশন পেতে দেরি হয়, এবার থেকে দেরি হবে না। খুব সরল পদ্ধতির মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কমিশনের টাকা ঢুকিয়ে দেবে রাজ্য সরকার। এছাড়া মুখ্যমন্ত্রী এদিন জানান, কাজ করতে করতে যদি রেশন ডিলার কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনায় মারা যান, সেক্ষেত্রে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। রেশন ডিলারের আকস্মিক মৃত্যুতে তার ছেলে মেয়ে ছাড়াও বিধবা স্ত্রী, বিবাহিতা কন্যা, বিবাহ বিচ্ছিন্না কন্যা এবং বিধবা কন্যাকে রেশন দোকান চালানোর লাইসেন্স দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগের সুরে জানান, মাঝে মধ্যে 1-2 রেশন দোকানে গন্ডগোল হয়, কিন্তু মিডিয়া সেটাকে এমনভাবে দেখাচ্ছে যেন লক্ষ লক্ষ রেশন দোকানে গন্ডগোল হচ্ছে। লোককে মিথ্যে কথা বলে রুটিয়ে বেড়াচ্ছে, এতে রেশন দোকানগুলোতে হামলাও হচ্ছে। মুখ্যমন্ত্রী দিন আরও জানান, আমরা সকলের জন্য ফ্রিতে রেশন দিচ্ছি, এটা অন্য কোনো রাজ্যে হয় না, একমাত্র পশ্চিমবঙ্গে হয়। কৃষকদের থেকে আমরা যে চালটা কিনি সেটাতে সরকারের 31 টাকা খরচ পড়ে, সেই চালটা আমরা মানুষের সাথে বিনামূল্যে তুলে দিচ্ছি। কেউ যদি খেয়ে বলে রেশনের চালটা খুব ভালো, তাতে আমাদের গর্ববোধ হয় বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। বাজেট পেশের আগেই ফের বাড়ল গ্যাসের দাম, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাজেট পেশের আগেই এমন মূল্য বৃদ্ধি সত্যিই অনেকটা চাপের মধ্যে ফেলে দিল সাধারণ মানুষকে। যদি দেখা যায় তাহলে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল 194 টাকার মতো, যার ফলে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়ালো এখন 1604 টাকা। কিন্তু ডোমেস্টিক গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে সরকারের তরফ থেকে। এখন ডোমেস্টিক গ্যাসের দাম রয়েছে 720 টাকা 50 পয়সা। ডোমেস্টিক গ্যাসের ওজন 14.2 কেজি এবং বাণিজ্যিক গ্যাসের ওজন 19 কেজি। বাজেট পেশের আগেই এমন দাম বৃদ্ধি অনেকটাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে। তো বুঝতেই পারছেন, 14.2 কেজি রান্নার গ্যাসের দাম কিন্তু একই রয়েছে 720 টাকা 50 পয়সা। কিন্তু
বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু বেড়ে গেল 194 টাকা, দাম বেড়ে হলো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়ে হলো 1604 টাকা। প্রভিডেন্ট ফান্ড বা পিএফে বছরে 2.5 লক্ষের বেশি জমলেই এবার থেকে দিতে হবে সুদের ওপর কর, ফরমান জারি অর্থমন্ত্রীর। এতদিন প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া সুদের ওপর কোনো কর দিতে হতো না, বরং মাসে 8% হারে সুদ পাওয়া যেত। নয়া বাজেটে সেই করের ব্যবস্থা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সবার নয়, পিএফ অ্যাকাউন্টে বছরে 2.5 লক্ষ টাকার বেশি জমা পড়লেই সুদের ওপর বসবে কর। অর্থমন্ত্রীর দাবি, 2.5 লক্ষ টাকার বেশি অর্থ পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে এমন কর্মীর সংখ্যা 1%-এরও কম, কাজেই সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ নেই। নির্মলা সীতারামন এদিন জানালেন, আমরা দেখেছি মাসে এক একজন 1 কোটি টাকা পর্যন্ত জমা রাখেন। যার পিএফে 1 কোটি টাকা জমা পড়ে তার মাসিক বেতন কত হবে? তার জন্য 8% হারে সুদ, তাও কর ছাড়া ঠিক মনে হয়নি আমাদের। যিনি মাসে 2 লক্ষ টাকা রাখছেন তার জন্য কর ছাড় ঠিক আছে, 2 কোটির জন্য নয়। অর্থমন্ত্রীর দাবি, উচ্চ আয় বিশিষ্ট কর্মীদের ক্ষেত্রে কর ছাড়ের আনুপাতিক হার সঠিক মাপে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কর্মীদের কোনো অধিকার খর্ব হয়নি। 2021-22 অর্থবর্ষের 1 এপ্রিল থেকে বলবৎ হবে এই নতুন আইন। সর্বশেষে জানবো কেমন থাকবে রাজ্যের আবহাওয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে। আরও জাঁকিয়ে পড়বে শীত, হলুদ সতর্কবার্তা হাওয়া অফিসের। কনকনে ঠান্ডায় কাঁপছে সারা বাংলা। সোমবার একের পর এক জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে, যার জেরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা জুড়ে। আগামী 2 দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, মূলত উত্তর পশ্চিমের শীতল এবং শুষ্ক বাতাসের জেরে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। এদিন জলপাইগুড়ি, মালদহ, বাঁকুড়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ার একাধিক জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তো বুঝতেই পারছেন, আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু আগামী 2 দিন এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে, ঠান্ডা বজায় থাকবে আরও বেশ কয়েকদিন। আজকের খবরগুলো এখানে শেষ করছি। আগামীকাল ফিরে আসবো আরও নতুন নতুন ইম্পর্টেন্ট খবর নিয়ে আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। অসংখ্য ধন্যবাদ।